আজ ১লা জুলাই চিকিৎসক দিবস। ডাক্তার বিধানচন্দ্র রায়ের অবদানকে শ্রদ্ধা জানাতে সারা দেশ জুড়ে এই দিনটি পালন করা হচ্ছে। এবং বর্তমানে যে করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে যে বিপর্যয় শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই চিকিৎসক দিবসের আলাদা একটি তাৎপর্য অনেকেই অনুভব করছেন। আসলে পিপল ইন ডিস্ট্রেসের মতন সংগঠন এর তরুণ কর্মীরা নিরলসভাবে এই বিপর্যয়ের সময়, এই দুঃসময়ে যে আন্তরিকভাবে কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে, তার জন্য তাদের কুর্নিশ জানাতে হয়। এই করোনার মহামারীতে আমরা দেখছি চিকিৎসা কর্মী, সাফাই কর্মী থেকে শুরু করে সুরক্ষা কর্মী, এদের সবাই কুর্নিশ জানাচ্ছেন। কিন্তু এর পাশাপাশি এই ধরনের পিপল ইন ডিস্ট্রেসের মতন যেসব স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, এদেরও কিন্তু সমানভাবে কুর্নিশ জানানো উচিত। এদের আমন্ত্রণে, অনুরোধে আমাকে হয়তো এখানে আসতে হয়েছে, এর জন্য ভালোই লাগছে। এখানে এরা রয়েছেন ডাক্তার দেবপ্রিয় মল্লিক বা ডাক্তার রীরা গাঙ্গুলির মতন বিশিষ্ট চিকিৎসকরাও রয়েছেন। আমি ওই তুলনায় খুবই সাধারণ একজন চিকিৎসক, এবং ডাক্তার বিধানচন্দ্র রায় সম্পর্কে যে বিশাল একটা কিছু জানি তা হয়তো নয়। তবু আমার বোনের মতন যে তহমিনা আছে আর জামাইবাবু সুকুমার, এদের অনুরোধ, এবং আমিও ভাবলাম নিশ্চয়ই এটা একটা ভালো ব্যাপার হবে। বিশেষ করে পিপল ইন ডিস্ট্রেসের পাশে যদি কোনোভাবে দাঁড়ানো যায়, নিঃসন্দেহে সেটি আমার দিক থেকেও একটা তৃপ্তির ব্যাপার হবে। যাই হোক, আমি বিধানচন্দ্র রায় সম্পর্কে তো বিরাট একটা কিছু যে তার অবদান বা জীবনকে নিয়ে বিশ্লেষণ করতে পারবো তা তো নয়। তবে একটা ব্যক্তিগত কথা দিয়ে শুরু করছি। আপনাদের কাছে মার্জনা চেয়ে কিছু ব্যক্তিগত কথা বলছি। আসলে আমার বাড়ি মেদিনীপুর জেলার দক্ষিণ প্রান্তে, দীঘার কাছাকাছি। তা এখন থেকে ৭০-৭২ বছর আগে, তখন তো দীঘা বলতে এরকম কিছু ছিল না, এবং কলকাতার সঙ্গে যোগাযোগও খুবই দুর্বল ছিল। প্রত্যন্ত গ্রাম ছিল। বোঝাই যাচ্ছে ৭০-৭২ বছর আগে একটা বিরাট সময়। তা তখন আমি জন্মাইনি। তা আমার বাবা ওই গ্রাম থেকে এসেই কলকাতায় একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছোট একটা কেরানির চাকরি করতেন। এই মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন কলকাতায়, ছোট্ট একটা ঘর নিয়ে। এবং ওই সময় উনি বিয়ে করেন এবং নববিবাহিত স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন, বাসায় থাকেন। সঙ্গে থাকতেন আমার বড় মামা, অর্থাৎ আমার পরের ভাই। তিনি এখানে একটা মতিলাল সিল ফ্রি কলেজ আছে, সেখানেই পড়তেন। পরে ইঞ্জিনিয়ার হন। যাই হোক, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, বোঝাই যায়। তা কলকাতায় আসার কয়েকদিন পরেই আমার মায়ের জ্বর শুরু হয়, এবং সে কি জ্বর, দিনের পর দিন নাকি জ্বর আর কমতেই চায় না, এবং প্রবল জ্বর। এবং 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন কেটে গেল। মা ক্রমশ শয্যাশায়ী হয়ে গেছেন, বিছানায় শুধু কঙ্কালের মতন পড়ে আছেন, আর সেই সঙ্গে জ্বর। মেডিকেল কলেজ বা আশেপাশের যে কয়েকজন ডাক্তার ছিলেন, যথাসাধ্য বাবা চেষ্টা করেছিলেন মাকে দেখানোর, কিন্তু চোখের সামনে নববিবাহিতা স্ত্রী এরকম মারা যাচ্ছেন। বাবা মরিয়া হয়ে একদিন ঠিক করলেন যেভাবে হোক বিধানচন্দ্র রায়ের কাছে সঙ্গে যোগাযোগ করবেন। এখন ওই ধরনের মানুষের সঙ্গে বিধান রায়ের তখন যা ব্যস্ততা এবং নাম, খ্যাতি, এবং তার যা ফিজ একদিক থেকেও, তার সাধ্যে কাছাকাছি যাওয়ার সামর্থ্য তো বাবার ছিল না। তবু তিনি ওয়েলিংটনে বিধানচন্দ্র রায়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেন। উনি কোন সময় বাড়ির সামনে বেরোতেন, বাড়ি থেকে বেরোতেন, সেটা উনি জানতেন। সেই সময় বাইরে উনি হাত জোড় করে দাঁড়াতেন। 1 দিন, 2 দিন, 3 দিন গেল। হঠাৎ একদিন বিধানচন্দ্র রায়ের চোখে পড়ে যে একজন এরকম লোক হাত জোড় করে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার। এবং ওরও পরিচিত একজন ছিলেন, তাকে বললেন ওকে একবার ডেকে নিয়ে আসো তো। বলে বিধান রায় ওকে নিয়ে, বাবাকে নিয়ে গেলেন ভেতরে। এবং বাবা তখন কাঁদতে কাঁদতে বললেন এই ব্যাপার, যে এরকম প্রায় 15-20 দিন হলো ওর স্ত্রীর এরকম জ্বর কমছে না, কঙ্কাল সার, শয্যাশায়ী হয়ে গেছেন, মৃত্যুর মুখে। উনি 5-7 মিনিট ধরে নাকি ধৈর্য ধরে সব শোনেন।
তারপর জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার ওখানে ওর ভাই বা বোনের মতন কেউ আছে কি, খুব একেবারে নিজের বলে? তখন বাবা বলেন যে হ্যাঁ, ওর ছোট ভাই আমাদের কাছে থাকে। তখন উনি বললেন ওর শরীর থেকে অল্প একটু রক্ত, মানে কত ঠিক তো বলতে পারেন না, তবে হাফ মিলিলিটার কি কয়েক ফোঁটা রক্ত, উনি বললেন ওর ভাইয়ের শরীর থেকে ওর দিদির শরীরে, মানে আমার মায়ের শরীরে ইঞ্জেকশন করে দিতে বলো। আহ, ওখানকার একে বলো যে কম্পাউন্ডার যাকে পাবে বলো যে আমি বলেছি বলে, এবং ডিমের সাদা অংশ আর একটু বাজার থেকে হাড় কিনে সে হাড় ভেঙে তার শুরুয়া অর্থাৎ ঝোল গরম করে সেই ঝোলটা খাবে, কোনো মাংস বা হাড় টাড় নয়। তা এইভাবেই সেই নির্দেশ দিয়ে উনি চলে গেলেন, মাকে দেখানো নেই, শুধু শুনলেন আর কি। তারপর ফিরে এসে যথারীতি বাবা ওই কয়েক ফোঁটা যথাসম্ভব রক্ত আমার মামার শরীর থেকে নিয়ে মায়ের শরীরে দেওয়া হলো। এবং ওই ডিম খেতে পারলেন না মা, শুনেছি বমি করে ফেলেছিলেন ডিমের এই সাদা অংশটা, কিন্তু হাড় কিনে বাজার থেকে সেটাকে ভেঙে তার গরম করে তার শুরুয়া অর্থাৎ ওই ঝোলটা মাকে দেওয়া হতো দিনের পর দিন। এই করতে করতে 4-5 দিনের মধ্যেই কিন্তু মায়ের জ্বর কমতে শুরু করে, এবং 53 দিনের মাথায় আমরা শুনেছি, 53 দিন সোজা কথা, যে উনি পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং জ্বর টর চলে যায়, হাঁটাচলা করতে পারেন, উঠে বসেন আর কি ওই প্রথম ওই দিন। এখন এই যে ঘটনাটা, যে এইটা আমরা ভাবতে পারি না যে এই যে সৃজনশীলভাবে একটা ভাবা, দেখা, একজন চিকিৎসা করা, নিজের আন্তরিকভাবে যে চিন্তাভাবনা করে নতুন একটা দিশা দেখানো, এটা কিন্তু বিধান রায়ের কাছ থেকে আমরা বারবার পেয়েছি। যথাসম্ভব সেটা ছিল সান্নিপাতিক, তখন বলা হতো সান্নিপাতিক টাইফয়েড রোগ। তখন তো টাইফয়েডের কোনো ওষুধ ক্লোরামফেনিকল বা ট্যাক্সিম জাতীয় কোনো কিছুই বেরোয়নি, এবং কোনো ওষুধই অ্যান্টিবায়োটিকই তখন জানা ছিল না, এবং এক ধরনের জীবাণুঘটিত রোগ। কিন্তু এই যে মায়ের যে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যথাসম্ভব ওই যে সামান্য পরিমাণ রক্ত, কয়েক ফোঁটা রক্ত দেওয়া হলো, ওটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করেছে এবং মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে, এবং তার ফলে উনি এটাকে, ওই জীবাণুটাকে শরীরই সেটাকে মারতে সক্ষম হয়েছে, এবং উনি সুস্থ হন এবং জ্বর কমে আসে। এবং এই মাংসের শুরুয়া, যেটা শুরু যে হাড়ের মজ্জা আর কি, হাড়ের মজ্জার যে নির্যাসটা, সেটা দিনের পর দিন খেতে খেতে তার শরীরও এই প্রতিরোধ ক্ষমতাটাকেও সাহায্য করে। এখন এই এখনকার আজকের এই কোভিড মহামারীর এই যে যখন প্রতিরোধ ক্ষমতা কমছে, তখন বিশ্বজুড়ে অনেক কিছুই কাজ হচ্ছে। আসলে ওই সময় 70-72 বছর আগে তখন তো কোনো টিকা ছিল না এইভাবে, এখন অনেক টিকা হয়ে গেছে। এখন এইভাবে সামান্য পরিমাণ রক্ত দিয়ে যে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যে খুব নিকটাত্মীয়ের একজনের, এইটা কিছু কিছু হয়তো কাজ হয়েছে, কিন্তু ব্যাপকভাবে হয় না। এবং বর্তমানে টিকা ইত্যাদি আবিষ্কার হওয়ার পরে নিঃসন্দেহে ওই ধরনের চিকিৎসার প্রচলন হয়তো কমে গেছে। কিন্তু এর যে মূল দিকটা, দুটো দিক একটা আছে। এক, যে একজনের সম্পর্কে, একজন রোগীর সম্পর্কে বিধান রায় কীভাবে, মানে একটা এটাকে অন্তর্দৃষ্টি বা ইনটিউশন বা কি বলবো এখন, বলা ওইভাবে আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। উনি যে এই যে একটা নিদান দিলেন, প্রেসক্রিপশান করলেন, সাধারণ একটা প্রেসক্রিপশান, কিছুই নয়, আপাত দৃষ্টিতে মনে হবে যেন কিছুই নয়, কিন্তু সেইটা একজনকে জীবন বাঁচিয়ে দিল। এবং বিধান রায় যদি না এই কথা বলতেন, বা বাবার সঙ্গে যদি দেখা না হতো, তাহলে আমার মাও বাঁচতেন না, আমরাও জন্মাতাম না, এইখানে বলার কোনো সুযোগও পেতাম না। যাই হোক, আর দ্বিতীয় যে কথা হচ্ছে যে এখনকার এই করোনা অতিমারির সময়ে যে প্লাজমা থেরাপি হচ্ছে, বা বিভিন্ন টিকা নিয়ে গবেষণা চলছে, সেখানে এই ধরনের হয়তো কিছু মডিফাইড, কিছু পরিবর্তিত করে এই ধরনের কোনো চিকিৎসার কথা আমরা মানে ভাবা যেতে পারে কি না, সেটাও যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন যে কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য। কারণ করোনার এই সময়ে নানা রকম বহু ধরনের চিকিৎসার কথা, বহু ধরনের টিকা, বহু ধরনের ব্যবস্থা দিই, সেগুলোর বিস্তারিত যাচ্ছি না, আপনারা সংবাদপত্রে জানেন। ট্রায়াল অ্যান্ড এরার মেথডে বিভিন্ন রকম ভাবা হচ্ছে, কোনোটা কার্যকরী, কোনোটা কম কার্যকরী ইত্যাদি। সুতরাং এইগুলোকে ভাবা যেতে পারে। আজকে বিধানচন্দ্র রায় বলতে একটা উনি লিজেন্ড হয়ে গেছেন, বিধান রায় এসে গেছেন। সত্যিই আমরা শুনেছি আরও বিভিন্ন ক্ষেত্রে যে
তার চিকিৎসার ক্ষেত্রে অনেক সহজ চিকিৎসা। কোনো সারা গায়ে একজিমা হয়েছে শুনেছি, শুধু বলতেন ঘুঁটে পড়ানো ছাই মাখতে। গ্রামের একজনকে বলেছিলেন ঘুঁটে পড়ানো ছাই। এখন তখনকার তো এত মলম বা এত অ্যান্টিবায়োটিক অ্যান্টি ফাঙ্গাল ওরকম কিছু ছিল না, কিন্তু ঘুঁটে পোড়ানো ছাই নিঃসন্দেহে জীবাণুমুক্ত, তাতে আর কোনো জীবাণু ভাইরাস কোনো কিছুর অস্তিত্ব নেই। এবং সেটা মানে একটা কি বলবো, চামড়ার পক্ষে হয়তো ওই যে ঘাগুলোকে শুকোনোর ক্ষেত্রে সাহায্য করে, তাতেই নাকি উনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু যাই হোক, এই ধরনের বিধানচন্দ্র রায়ের নিয়ে এই ধরনের অনেক কথাই প্রচলিত আছে। কিন্তু আমার জীবনের মানে আমি বাবা মার কাছে পরে আমরা বহুবার শুনেছি, এবং আমার দিদি যিনি যাদবপুর ইউনিভার্সিটির বাংলার হেড ছিলেন, তার কাছেও এটার ঝালাই করে নিলাম যে কিভাবে এই ধরনের বিধান রায়ের সংস্পর্শে এসে বাবা মাকে বাঁচিয়ে তুলেছিলেন এবং আমরা আসতে পেরেছিলাম। যাই হোক, যা বিধান রায়ের আজকের এই স্মৃতিতে যে কথা অনেক কিছু হবে, তাঁর রাজনীতিবিদ হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসাবে তার সব কাজ হয়তো অবিতর্কিত নয়, কিন্তু চিকিৎসক হিসেবে তার যে রোগীর প্রতি মমত্ব বোধ বা তার যে একটা চিকিৎসক হিসেবে যে দক্ষতা, সেটা আমরা আমরা আজকের দিনে কিন্তু অনেক চিকিৎসকই আমরা ভুলে গেছি। এখন পরীক্ষা নির্ভর চিকিৎসা হয়ে গেছে, নানা রকমের পরীক্ষা, সামান্য কিছু এখন ক্রেতা সুরক্ষা আইন, রোগীদের ঝামেলা, নানা রকম ভয় ভীতি শুরু হয়েছে, সেটাও একটা কারণ। আর পড়াশোনার দিকটাও ওই ক্লিনিক্যাল পরীক্ষা, অর্থাৎ রোগীর কে পরীক্ষা করে বা তার কথা শুনে তাকে সব দিক বিচার করে যে চিকিৎসা করা, তার চেয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভরশীলতা, যন্ত্রের উপর নির্ভরশীলতা অনেক বেশি হয়ে গেছে। চিকিৎসা ব্যবস্থাটারই একটা যেন আমূল চরিত্রগত পরিবর্তন এসে গেছে। কিন্তু এটা কোনো দিনই নয় যে এই যে ডাক্তার বিধান রায়ের মতন চিকিৎসক বা তার যে এই ধরনের যে চিকিৎসার পদ্ধতিগুলো বা এই যে ইনোভেটিভ সৃজনশীলভাবে চিকিৎসার ক্ষেত্রে ভাবা, এটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কখনোই যায় না। যতই যন্ত্রপাতি আসুক না কেন, এই দৃষ্টিভঙ্গি এখন যুদ্ধক্ষেত্রে আমরা দেখেছি, যখন কিছুই ছিল না তখন বাঁশের কঞ্চি কেটে বা বাঁশের পাত কেটে তাকে জীবাণুমুক্ত করে অপারেশন করা হয়েছে, এরকম উদাহরণও আমরা জানি এক সময়। আসলে এই চিকিৎসা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে যে সহানুভূতির সঙ্গে দেখা, এটা বিধান রায়ের জীবনের ক্ষেত্রে নানা ক্ষেত্রে উনি কিন্তু যত প্রতিষ্ঠিত ছিলেন, এত ব্যস্ততার মধ্যেও আমরা জানি উনি বিনামূল্যে অনেক রোগীকে দেখতেন একটা নির্দিষ্ট সময়ে কিছুজনকে। আবার একই সঙ্গে এটাও জানি, দুর্মুখেরাও বলে বা যাই হোক না কেন, যারা বড়লোক রোগী তাদের ক্ষেত্রে কিন্তু ফিজের ব্যাপারে কোনো কার্পণ্য করতেন না। এবং এমনকি দু একটা বইতে পড়েছি তিনি যাওয়ার আগেই নাকি জিজ্ঞেস করতেন ফিজ ঠিক মতন দেবে তো, এরকম ধরনের ব্যাপার। যাই হোক, এগুলো ছোটোখাটো কিছু ব্যাপার থাকে, কিন্তু অন্যদিকে তার যে গরিব রোগীদের জন্য কাজ, গরিব রোগীদের জন্য সময় দেওয়া, নির্দিষ্ট সময়ে, দিনের একটা নির্দিষ্ট সময়ে, এবং এবং সবথেকে বড় ব্যাপার চিকিৎসাটাকে ঠিক পেশা বা একবারে যান্ত্রিকভাবে পেশা হিসাবে না নিয়ে বা অর্থোপার্জনের মাধ্যম হিসেবে শুধুমাত্র না নিয়ে তাকে যে মানুষের সেবার কাজে সত্যিকারে লাগানো যায়, এটা কিন্তু ডাক্তার বিধান রায়ের জীবনের নানা ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি। এখন এইগুলি চিকিৎসক হিসেবে বা আজকের দিনে এটা একটা শিক্ষণীয়, শুধু চিকিৎসক বলে নয়, চিকিৎসা কর্মী সবার ক্ষেত্রেই এটা অবশ্যই একটা শিক্ষণীয় দিক। আজকের বর্তমান পরিস্থিতিতে যে বিষয় বলা হয়েছে পিপল ইন ডিস্ট্রেস থেকে, যে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক দিবসের তাৎপর্য, এখন সত্যি একদিকে মানে যেটা এই জড়ছে যে ধর্ম কর্ম সবই বন্ধ, কিন্তু বিজ্ঞান লড়ে যাচ্ছে, বিজ্ঞানই একমাত্র কাজ করছে, চিকিৎসা বিজ্ঞান কাজ করে চলেছে। এই যে দিকটা, সেটা চিকিৎসা কর্মীরা সারা বিশ্ব জুড়ে নিরলস কাজ করে চলেছেন। কিন্তু একই সঙ্গে আমরা দেখছি, বিশেষ করে আমাদের মতন দেশে, যে চিকিৎসা কর্মীরা, চিকিৎসকই হোক বা সেবিকা নার্স হোক বা হাসপাতালে যিনি কাজ করেন, সাধারণ অ্যাকাউন্টেন্টের কাজ, তাকেও নাকি বাড়ি হসপিটাল থেকে ফেরার সময় আশেপাশের লোকেরা বাড়িতে ঢুকতে দিচ্ছে না। নার্স হয়তো মিজোরাম নাগাল্যান্ডের নার্স, তাদের যেহেতু চীনাদের মতন দেখতে বা হসপিটাল থেকে এসছে যে কারণেই হোক, তাদের অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে কী অমানবিক ব্যাপার! যারা রোগীদের জন্য প্রাণপাত করছে এই দুঃসময়ে, নিজেদের জীবন
বিপন্ন করে তাদের প্রতি কিছু মানুষের এই যে অমানবিক ব্যবহার, এটা কল্পনা করা যায় না। এমনি আমরা দেখেছি হসপিটাল ইমার্জেন্সিতে রোগীদের হাতে বা রোগীর আত্মীয় স্বজনের হাতে চিকিৎসককে মার খাওয়ার ব্যাপারটা আমরা দেখেছি। এখন এই ব্যাপারটার পেছনে চিকিৎসকদের হয়তো কিছু ক্ষেত্রে ভূমিকা থাকলেও থাকতে পারে, কারণ হয়তো ব্যস্ততা, একদিকে ব্যস্ততা, কিছুটা গাফিলতি, বা কিছু চিকিৎসকের ক্ষেত্রে হয়তো যে অর্থোপার্জনের জন্য যে এত বেশি ছোটেন, তাতে কিছু কিছু চিকিৎসক, তাতে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যে এরা বুঝি ডাক্তার মানেই বিরাট টাকা পয়সার জন্যই শুধু যেন চিকিৎসা করে, আর কোনো কিছুই এদের নেই। এখন এই এই ভুল বোঝাবুঝির থেকেও কিন্তু চিকিৎসকদের প্রতি বা চিকিৎসা কর্মীদের প্রতি একটা এর দূরত্বের সৃষ্টি হয়। সুতরাং এইটাও একটা ভূমিকা হয়তো পালন করে, কিন্তু একই সঙ্গে এটা ঘটনা, কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী তিনি দক্ষ না হতে পারেন, অনেক কিছু না জানতে পারেন, কিন্তু তিনি যদি কোনো রোগীকে বা রোগীর আত্মীয়ের সঙ্গে একটু ভালো কথা বলেন, একটু আন্তরিকভাবে কাজ করেন, সেটা কিন্তু রোগী যত মূর্খই হোক, যত নিরক্ষরই হোক, তার কিন্তু হৃদয়ে টাচ করবেই, তার মনকে ছুঁয়ে যাবেই। কোনো চিকিৎসক যখন দেখা যায় তিনি তার সাধ্য মতন চেষ্টা করছেন রাত জেগে, একটা গরিব হোক বা যে রোগী হোক, তাকে তার পাশে পড়ে আছেন, তাহলে তাকে সেই ধরনের চিকিৎসককে কেউ মেরেছে বা মারবে বলে মনে হয় না। এখন যারা এই করোনার যারা চিকিৎসা করছেন, সেই সব চিকিৎসক বা নার্সদের যারা আজকে অপমান করছেন, যে ধরনের মুষ্টিমেয় মানুষ, মুষ্টিময়ই বলবো, কারণ তার পাশাপাশি আরও অনেকেরই উদাহরণ আমরা জানি যারা এই ধরনের চিকিৎসক বা সেবিকা, নার্স, তাদের পাশে দাঁড়াচ্ছেন। কি যে যে মুষ্টিমেয় কিছু মানুষ এদের এই যে চিকিৎসকদের প্রতি অমানবিক একটা ব্যবহার করছেন, তাঁদের একদিকে বোঝানো দরকারি, কিন্তু একই সঙ্গে মনে হয় আইনি ব্যবস্থাও নেওয়া উচিত, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী যারা এই ধরনের অপমান করবে তাদের মনে হয় একটু কঠোরও হওয়া উচিত, সেই ধরনের মানুষদের যে শাস্তির একটা ব্যবস্থা থাকা উচিত। এইটা আমার মনে হয়, এটাকে অমানবিক হয়তো আপাতত মনে হতে পারে, কিন্তু যারা বিনা কারণে কোনো শুধুমাত্র একটা ভুর আতঙ্ক, একটা চরম আতঙ্কে বশীভূত হয়ে এই ধরনের চিকিৎসক কর্মী বা এদের অপমান করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া উচিত। আজকে এই পরিস্থিতিতে চিকিৎসক দিবসের তাৎপর্যের মধ্যে আমার যেটা মনে হয় যে চিকিৎসকদের সুরক্ষার জন্য, অর্থাৎ জনমানসে তাদের যে অবদান যেটা রয়েছে চিকিৎসকদের, সেটার জন্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার, বিশেষ করে আইনি এই ধরনের কিছু ব্যবস্থা, এগুলো নেওয়া উচিত। একই সঙ্গে এটাও কিন্তু ভাবা উচিত, আজকে প্রাইভেট হসপিটালে দেখা যাচ্ছে বা কিছু চিকিৎসকের মধ্যে দেখা যাচ্ছে যে এই মানুষের অসহায়তার সুযোগ নিয়েও অবশ্যই সচ্ছল মানুষদের ক্ষেত্রে হয়তো লক্ষ লক্ষ টাকার বিল করা হচ্ছে করোনার চিকিৎসার জন্য। এগুলো তো সংবাদপত্রে বেরোচ্ছে, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এটা পড়ছেন, এবং তাতে দেখছেন যে এই ধরনের প্রাইভেট হসপিটাল বা এই ধরনের কিছু চিকিৎসক কী করে মানুষের এই বিপদের সময় নিজেদের আখের গোছাচ্ছে, চরম ব্যবসা করছে। সুতরাং তাতে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বা এই যে মুষ্টিমেয় কিছু চিকিৎসক, এদের সম্পর্কে কিন্তু একটা বিরূপ ধারণা সৃষ্টি হতেই পারে। সুতরাং এই চিকিৎসক দিবসে আজকে চিকিৎসা কর্মীদের মহল থেকেও একটা দায়িত্ব হচ্ছে এই দুঃসময়ে অন্তত নিজেদের স্বার্থ কিছুটা ত্যাগ করা। আজকে অনেকেই স্বার্থ ত্যাগ করছেন, চিকিৎসা কর্মীদের যারা সাধারণ সেবিকা টেবিকা, তারা কী দুঃসময়ের মধ্যে কাজ করছেন, কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার সুবাদে আমি প্রচুর অর্থ এই সুযোগে উপার্জন করব, এটা না হলে একটি কমই করা গেল। কিছু প্রাইভেট হসপিটাল না হলে কম ব্যবসায়ী করলো, হ্যাঁ সবার মাইনে দিয়ে, না হলে লাভটা মুনাফাটা একটু কমই থাকলো। আজকের চিকিৎসক দিবসে আমরা কিন্তু এগুলো একটু ভেবে দেখতে পারি যে এইভাবে এই বর্তমান পরিস্থিতির যে তাৎপর্য, তাতে চিকিৎসা ব্যবস্থার মধ্যেকার যে জনবিরোধী দিক, প্রাইভেট বেসরকারিকরণের যে দিক, তার যে বিপদ, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা অনুভব করছি যে কোনো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার যে বিপদগুলো, জনবিরোধী দিকগুলো, সেগুলো অনুভব করা যাচ্ছে বলেই আবার নতুন করে রেট বেঁধে দিতে হচ্ছে, ইত্যাদি করতে হচ্ছে। সুতরাং আজকে এই করোনা অতিমারির সময়ে আমার মনে হয় এই যে তাৎপর্যের এই বিশেষ কতগুলো দিক আছে, বিধানচন্দ্র রায় এর মতন হয়তো সৃজনশীলভাবে চিকিৎসা করা, মানুষের পাশে দাঁড়ানো, আন্তরিকভাবে মানুষকে দেখা, এগুলোর যেমন শিক্ষা আমাদের নেওয়া উচিত, তেমনি
আমাদের চিকিৎসক হিসাবে বা চিকিৎসা কর্মী হিসাবে মানুষের সঙ্গে সহমর্মিতা দেখানো, এটাও কিন্তু শিক্ষা আমরা সবসময়ই মেডিকেল কলেজ থেকেই পেয়ে এসেছি যে কী করে শপথ নিতে হয় চিকিৎসা সাধারণ রোগীদের পাশে দাঁড়ানোর। কিন্তু অনেক সময়ই আমরা এগুলো ভুলে যাই, আমাদের চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা আমরা অনেকেই এগুলো ভুলে যাই যে একটু ভালো ব্যবহার করা, একটু আন্তরিকতা, একটু সময় দেওয়া, একটু ভালোভাবে দেখা, এগুলো কিন্তু করলে মানুষের কাছেও পৌঁছানো যাবে এবং মানুষদের মধ্যেও সচেতনতা বাড়ানো উচিত। এবং এর সঙ্গে অন্য দিক থেকে আর্থ সামাজিক সাংস্কৃতিক আরও অনেক দিকও জড়িয়ে রয়েছে। চারপাশে সবাই মুনাফা করবে, লাভ করবে, চিকিৎসকরা এর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবেন, এটা সবসময় আশা করা যায় না। কিন্তু তাহলেও চিকিৎসকদের যে মানবিক দায়িত্ব, যখন একজন চিকিৎসক হিসেবে পেশা হিসেবে নিজেকে গ্রহণ করেন, তাকে তো কেউ বাধ্য করেনি চিকিৎসক হওয়ার জন্য। তিনি তো ইঞ্জিনিয়ার হতে পারতেন, ব্যবসায়ী হতে পারতেন, চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারতেন, হননি, তিনি চিকিৎসক হয়েছেন। সুতরাং চিকিৎসক ওই সমাজ থেকে সবাই লাভ করবে, আমি চিকিৎসক হিসেবে লাভ করব না, এই যুক্তি চলে না। তাহলে আমাকে কে চিকিৎসক হতে বলেছিল? কেউ তো বাধ্য করেনি তোমাকে চিকিৎসক হতে। সুতরাং সেখানে যখন চিকিৎসক হিসেবে নিজের পেশা বেছে নেওয়ার সময়ই ভাবা উচিত যে এটা অন্য সব পেশা থেকে আলাদা। অন্য সব পেশা থেকে যে আলাদা সেটা বোঝা যাচ্ছে এই অতিমারির সময়, যখন আমরা দেখছি যে সবার কাজ কমেছে। অনেকেই বাড়িতে বসে মাইনে পাচ্ছে, অনেকের কাজ নেই, সেটাও আছে, কিন্তু একমাত্র নিরন্তর কাজ করে চলেছে চিকিৎসকেরা এবং তার যে সহায়ক চিকিৎসা কর্মীরা, তারাই কিন্তু নিরন্তর কাজ করে চলেছে। সুতরাং একজন যখন পেশা হিসাবে চিকিৎসা সহায়ক সেবিকা হোক বা প্যারামেডিক্যাল স্টাফ হোক, এই পেশাটাকে বেছে নেন, তখন সেই বেছে নেওয়ার মধ্যেও কিন্তু তার যে একটা স্বাতন্ত্র্য রয়েছে এই পেশা হিসেবে, সেটাকেও কিন্তু মাথায় রেখে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা উচিত। আজকে মনে হয় এই অতিমারির সময়ে বেশি আরও অনেক বক্তা রয়েছেন, আরও অনেকে বলবেন। আমার বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ডাক্তার বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানিয়ে আমি মনে করি আজকে চিকিৎসক দিবসের যে তাৎপর্য যতটুকু সম্ভব আমার মনে হয়েছে আমি বললাম। আপনাদের ভালো লাগলে মতামত জানাবেন। এখানে প্রশ্নোত্তরের তো সুবিধে নেই, তাহলে আমরা যেমন অন্য জায়গায় বিভিন্ন আলোচনায় বলি যে প্রশ্ন করুন উত্তর দেব, এখানে তো তার সুযোগ নেই। যাই হোক, আমি এই বলে সবাইকে শ্রদ্ধা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার এই কথাগুলো শেষ করছি। নমস্কার।